জামাত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। একজন মানুষ নির্বাচনে ৩ নম্বর হয়ে হেরে গেলেন, মানুষ তাকে প্রত্যাখ্যান করল, অথচ কয়েক মাসের মধ্যেই তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়ে বসলেন সচিব পদমর্যাদায়। এটা কি কোনো রাজনৈতিক থ্রিলারের গল্প? না, এটা বাংলাদেশের রাজনীতির একেবারে তাজা বাস্তবতা। আর এই ঘটনার পেছনে যে হিসাব নিকাশ, যে কৌশল, যে টাকার খেলা লুকিয়ে আছে, সেটা জানলে আপনি চমকে উঠবেন। ঘটনাটা শুরু হয়েছে একটি সরকারি প্রজ্ঞাপন দিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি আদেশ জারি করা হলো, যেখানে বলা হলো গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। আর সেটাও আবার সচিব পদমর্যাদায়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিবের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন প্রকাশ করার পর রাশেদ খান নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। আর তার মুখে তখন বিজয়ের হাসি। লিখলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছেন। আর ঠিক এই একটি পোস্ট থেকেই সারা দেশে শুরু হলো তুমুল বিতর্ক, সমালোচনা আর ক্ষোভের ঝড়। এখন প্রশ্ন হলো, এই পদে বসে রাশেদ খান ঠিক কত টাকা পাচ্ছেন জনগণের পকেট থেকে? সরকারি নথিপত্র ঘেটে যে চিত্র পাওয়া যাচ্ছে, সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তার মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭২০ টাকা। এর উপর ৫০% হারে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ আরও ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা নির্ধারিত হারে আলাদা। শুধু এই কয়েকটি খাত মিলিয়ে প্রতি মাসে তার পকেটে ঢুকছে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু গল্প কি এখানেই শেষ? মোটেই না, এটা তো কেবল বরফের চূড়া মাত্র। এই বেতনের বাইরেও সরকারি কোষাগার থেকে তাকে দেওয়া হচ্ছে এমন সব সুবিধা যা শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে পারে। গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১,৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২,৮০০ টাকা, হাইস্পিড ইন্টারনেট ও মডেম সুবিধা বাবদ ৫,০০০ টাকা, অতিথি আপ্যায়ন ২,০০০ টাকা। এমনকি তার ব্যক্তিগত রান্নার জন্য আলাদা কুক অ্যালাউন্স দেওয়া হচ্ছে ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালাউন্স বাবদ আরও ১৬,০০০ টাকা। সরকারি কাজে ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ ভাতা তো আছেই। সব মিলিয়ে জনগণের ট্যাক্সের টাকায় একজন মানুষ রাজকীয় জীবনযাপন করবেন, আর সেই মানুষটিকে জনগণ নিজেই ভোটে প্রত্যাখ্যান করেছিল। এটা কি কেবল একটি নিয়োগ, নাকি গণতন্ত্রের মুখে একটা জোরালো চপেটাঘাত? এবার আসুন জানা যাক এই রাশেদ খান আসলে কে, তার রাজনৈতিক যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল। ফিরে যেতে হবে ২০১৮ সালে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে। বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সেই আন্দোলনের মাইক যাদের হাতে ছিল, তাদের অন্যতম প্রধান মুখ ছিলেন রাশেদ খান। তার পাশে ছিলেন নুরুল হক নূ। সেই উত্তাল দিনগুলোতে রাশেদ খানের আবেগঘন বক্তব্য, তার রাজপথের নেতৃত্ব, সব মিলিয়ে তিনি তরুণদের কাছে এক লড়াকু নায়কের মর্যাদা পেয়েছিলেন। মানুষ তাকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। কিন্তু রাজনীতির মাঠে সময় বদলায়, মানুষও বদলায়। সেই ছাত্র সংগঠন এক সময় রূপান্তরিত হলো পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে, নাম হলো গণ অধিকার পরিষদ। রাশেদ খান হলেন সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এতদূর পর্যন্ত গল্পটা অনেকটাই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসল মোড়টা এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। রাজনৈতিক বিশ্লেষকরা অবাক হয়ে দেখলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে গণ অধিকার পরিষদের টিকিটে লড়ার কথা থাকলেও হঠাৎ করে রাশেদ খান বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক গোপন সমঝোতায় জড়িয়ে পড়লেন। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন জটিলতায় বিএনপি তাদের একটি নিশ্চিত আসন ছেড়ে দিল রাশেদ খানের হাতে। শুধু তাই নয়, তার নির্বাচনী পথ সুগম করতে তাকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করিয়ে সরাসরি বিএনপিতে যোগদান করানো হলো। খোদ বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তাকে দলের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন। এত আয়োজন, এত পরিকল্পনা, কিন্তু ভোটের মাঠে কি হলো? ঝিনাইদহের মানুষ তাকে গ্রহণ করল না। তিনি ৩ নম্বর প্রার্থী হয়ে শোচনীয়ভাবে পরাজিত হলেন। সেখানে জিতলেন জামায়াতে ইসলামীর প্রার্থী। এই পরাজয়ের পর স্বাভাবিক নিয়মে একজন রাজনীতিবিদের উচিত ছিল আত্মসমালোচনা করা, জনগণের রায়কে সম্মান জানানো। কিন্তু রাশেদ খানের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো। নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে তিনি ক্ষমতার মূল কেন্দ্রে পৌঁছে গেলেন, সরাসরি প্রধানমন্ত্রীর ডান হাত হিসাবে। এই পুরো ঘটনাটা একটু থেমে ভাবুন। যে মানুষকে জনগণ ভোট দিয়ে বলেছে আপনাকে আমরা চাই না, সেই মানুষই আজ দেশের সর্বোচ্চ নির্বাহীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতা। এটা কি গণতন্ত্রের চেতনার সঙ্গে যায়? এই নিয়োগের পর দেশজুড়ে যে প্রতিক্রিয়া দেখা গেছে সেটা ভয়াবহ। ঝিনাইদহের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তাদের চোখে রাশেদ খান এখন বহিরাগত, যিনি অন্য দল থেকে এসে তাদের দলের টিকিট ছিনিয়ে নিয়েছিলেন। তারপর হেরে গিয়েও এখন রাজকীয়
দলীয় ক্ষমতা ভোগ করছেন। যে আসনে বিএনপির নিজস্ব প্রার্থী দাঁড়ালে জেতার সম্ভাবনা ছিল, সেই আসন একজন বহিরাগতকে দিয়ে হারানো হলো, আর এখন সেই হারানো মানুষটিকেই পুরস্কৃত করা হচ্ছে। এই ক্ষোভ কি দলের ভেতরে নতুন কোনো ফাটল তৈরি করবে? সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত। নেটিজেনরা তীব্র ভাষায় সমালোচনা করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারের কি তাহলে একজন প্রচারণা বিশেষজ্ঞ দরকার হয়েছিল? কেউ কেউ তাকে ইতিহাসের কুখ্যাত প্রোপাগান্ডারিস্টের একজনের সঙ্গে তুলনা করেছেন। তাদের যুক্তি, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর কাজে কোনো দায়িত্বশীল রাষ্ট্রনায়ক কখনো কাউকে প্রধান সহকারী হিসাবে নিয়োগ দেন না। একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, মানুষের বাইরের রূপ দেখে তার আসল চরিত্র বোঝা যায় না, কিন্তু তার কাজই একসময় তার প্রকৃত পরিচয় জনসম্মুখে তুলে ধরে। এই নিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা আছে, যেটা অনেকে এড়িয়ে যাচ্ছেন। বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে এমনিতেই একটা চাপা টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষাপটে রাশেদ খানের এই নিয়োগকে অনেক বিশ্লেষক একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী রাশেদ খানের মূল কাজ হবে প্রতিদিন মিডিয়ার সামনে এসে জামায়াতকে আক্রমণ করা, জামায়াতের বিরুদ্ধে জনমত তৈরি করা। অর্থাৎ তিনি হবেন বিএনপির জামায়াত বিরোধী প্রোপাগান্ডার মূল হাতিয়ার। যদি সত্যিই তাই হয়, তাহলে বিএনপি জামায়াত জোটের ভবিষ্যৎ কি দাঁড়াবে, সেটা একটা বড় প্রশ্ন। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন, জামায়াত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে বর্তমান রাজনৈতিক সমীকরণের এক ভয়ঙ্কর বাস্তবতা। আরেকটি বিষয় উদ্বেগজনক, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আশপাশের অনেকেই তাকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন বলে অভিযোগ আছে। এখন রাশেদ খানের মতো একজন বিতর্কিত ব্যক্তি সরাসরি প্রধানমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ভুল পরামর্শের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো একটি সরকারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইতিহাস এই সাক্ষ্য বারবার দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নিয়োগ কি শুধুই একটি পদের ব্যাপার, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা, যেখানে জনগণের রায় উপেক্ষা করে নির্বাচনে পরাজিত হয়েও সঠিক সংযোগ আর রাজনৈতিক আনুগত্য দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছানো সম্ভব? যদি তাই হয়, তাহলে নির্বাচনের মূল্য কি, ভোটের মূল্য কি, গণতন্ত্রের অর্থই বাকি? রাশেদ খান আজ প্রধানমন্ত্রীর সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক সহচর। জনগণের করের টাকায় তার বিশাল বেতন, কুক অ্যালাওয়েন্স, সিকিউরিটি অ্যালাওয়েন্স, গাড়ির জ্বালানি, সবকিছু মিলিয়ে তিনি এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরে নতুন ট্রাম্প কার্ড। কিন্তু ইতিহাস বলে, ক্ষমতার শীর্ষে পৌঁছানো যত সহজ, সেখানে টিকে থাকা তার চেয়ে অনেক কঠিন। একজন মানুষের প্রকৃত চরিত্র লুকিয়ে থাকে তার কাজের মধ্যে, তার সিদ্ধান্তের মধ্যে, তার আচরণের মধ্যে। সময় বলে দেবে রাশেদ খান কি সত্যি প্রধানমন্ত্রীর জন্য সম্পদ হবেন, নাকি তার এই বিতর্কিত উত্থান সরকারের ভেতরে নতুন করে এক অসন্তোষের কালবৈশাখী ঝড়ের জন্ম দেবে। আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? একজন নির্বাচনে হেরে যাওয়া মানুষের সচিব পদমর্যাদায় নিয়োগ কি ন্যায্য, নাকি এটা গণতন্ত্রের সঙ্গে একটা নিষ্ঠুর রসিকতা? আপনার মতামত জানান কমেন্টে।